অধ্যায় 2.8 নরকের দরজা থেকে। যদিও ইস্পাত সাজোয়া ড্রাগন একটি উচ্চ স্তরের দলনেতা, এটি উঠতে পারে না। এটি কেবল স্প্রিন্ট এবং লাফ দিতে পারে। এবং অবশ্যই এটি মধ্যবায়ুতে দিক পরিবর্তন করতে পারে না, তাই এটি থেকে পরিত্রাণ পাওয়া সহজ হওয়া উচিত। লু ফেং নিশ্চিত ছিলেন যে তিনি পালাতে পারবেন। তার পায়ের নিচে তার ষড়ভুজাকার ঢাল নিয়ে তিনি সরাসরি বাতাসে একটি বাঁকা চাপ জুড়ে উড়ে যান এবং সরাসরি মেঘের দিকে চলে যান। স্টিলের সাজোয়া ড্রাগনটি যে একমাত্র চোখটি রেখেছিল তা লু ফেংয়ের দিকে ভয়ঙ্করভাবে তাকাল। গর্জন, তার ক্রুদ্ধ চিৎকারের নিচে ইস্পাত সাজোয়া ড্রাগনটি হিংস্রভাবে তার লেজ দুলিয়েছিল। 1 মিটার লম্বা ড্রাগন লেজটি লু ফেংয়ের দিকে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে সবুজ মরীচিকায় পরিণত হয়। লু ফেং যে দূরত্ব টেনে নিয়েছিল তার সঙ্গে সঙ্গে এই 1 মিটার লম্বা ড্রাগন লেজ দ্বারা আবার ঢেকে দেওয়া হয়েছিল। উচ্চস্তরের হরড লিডার লেভেলের স্টিল আর্ম ড্রাগন শব্দের গতিকে অতিক্রম করতে পারে এবং এর সুইপিং লেজের গতি ছিল তার দৌড়ের গতির চেয়ে 100 গুণ বেশি। এই ড্রাগন লেজটি সেরা স্নাইপার রাইফেল থেকে ছোড়া বুলেটের চেয়ে কয়েক গুণ দ্রুত ছিল। এ কারণে উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আতঙ্কিত। সম্ভবত ড্রাগনের লেজটি খুব দ্রুত ছিল বলে উচ্চ চাপযুক্ত বায়ুপ্রবাহ তৈরি হয়েছিল। এটি আমাকে আঘাত করবে না, এটি এখনও 5-0 থেকে 6-0 সেমি দূরে, লু ফেং অবিলম্বে নির্ধারিত। ড্রাগনের লেজের ডগা লু ফেংয়ের বুক থেকে আধা মিটার দূরে ছিল, এটা তাকে আঘাত করতে পারে না। যাই হোক, অত্যন্ত উচ্চ চাপের বায়ুপ্রবাহ একটি বিশাল স্লেজ হ্যামারের মতো লু ফেংয়ের বুকের বিরুদ্ধে ভেঙে পড়ে। এর জন্য ধন্যবাদ। লু ফেং অনুভব করলেন যে তিনি একটু শ্বাস নিতে পারছেন না। লু ফেংয়ের দেহ ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে ঢাল স্থির করা শুরু করতে হয়েছিল। একজন উচ্চ স্তরের দল নেতার কাছ থেকে ঠিক কি আশা করা যায়? ড্রাগনের লেজ দ্বারা আনা উচ্চ চাপযুক্ত বায়ুপ্রবাহ আমাকে প্রায় ছিটকে দিয়েছে। লু ফেং তার গলা দিয়ে মুখভর তাজা রক্ত অনুভব করতে পারল এবং এটি আর ধরে রাখতে পারল না। একটি ফিউ সহ শব্দ, মুখভর তাজা রক্ত বেরিয়েছে। লু ফেং স্টিলের সাজোয়া ড্রাগনের দিকে তাকাল, যেটি এখনও মাঝ আকাশে ছিল এবং কেবল তার বিশাল দেহটি মাটির দিকে পড়ে থাকতে দেখেছিল। তুমি এমনকি উড়ন্ত টাইপের দানব নও। যতক্ষণ না আপনি সম্রাটের স্তরে পৌঁছান, আপনি কখনই উঠতে পারবেন না। লু ফেং হাসলেন, নিজেকে পুরোপুরি শিথিল করলেন এবং তারপরে তার ঢালের উপর পা রাখলেন এবং উপরের দিকে উড়ে গেলেন। উড়ন্ত অনুভূতি সত্যিই চমৎকার। রোর স্টিলের সাজোয়া ড্রাগনটি শহরের ফুটপাতে পা রেখে কয়েকতলা উঁচু একটি আবাসিক ভবনের ছাদে লাফ দিয়েছিল। আবারও এটি হিংস্রভাবে লাফিয়ে পড়ে এবং সেই মুহূর্তে আবাসিক ভবনের ছাদ অবিলম্বে ভেঙে পড়ে। এটি ঘটেছিল প্রচুর পরিমাণে কংক্রিট সরাসরি বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এবং ইস্পাত সাজোয়া ড্রাগন এই লাফটি ব্যবহার করে প্রায় 100 মিটার উচ্চতায় লাফ দেয়। গর্জন করতে করতে এটি লু ফেংয়ের দিকে চার্জ করে। ইস্পাত সাজোয়া ড্রাগন, আপনি লাফ দিতে পারেন না কেন? এটা নিরর্থক। যখন লু ফেং সেই স্টিলের সাজোয়া ড্রাগনকে আবাসিক ভবনের ছাদে লাফ দিতে দেখলেন, তখন তিনি আরোহণ শুরু করলেন। ক্রমাগত আরোহণের মাধ্যমে তিনি সহজেই 300 মিটার উচ্চতায় পৌঁছেছেন ভূমির উপরে। ইস্পাত সাজোয়া ড্রাগন কেবল শক্তিহীনভাবে মাটিতে ফিরে যেতে পারে। ইস্পাত সাজোয়া ড্রাগনটি তার লেজটিকে বাতাসের বিরুদ্ধে চাবুক করে প্রতিরোধী শক্তি ব্যবহার করে এটি আরও দ্রুত মাটিতে পড়ে যায়। এটা অকাজের। লু ফেং ক্রমাগত উঁচুতে টানতে থাকে এবং এমনকি শহর থেকে দূরে যেতে শুরু করে। রম্বল, একটি কান ভেদ করার শব্দ নিচ থেকে বাহিত। লু ফেং, যিনি আকাশে ছিলেন, মাথা নিচু করে দেখলেন যে স্টিলের সাজোয়া ড্রাগনটি শহরের চারপাশে দৌড়াচ্ছে। কখনো এটি আবাসিক অ্যাপার্টমেন্টের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ত, কখনো কখনো এটি ফুটপাতে ছুটে যেত এবং কখনো কখনো এটি স্প্রিন্ট করার সাথে সাথে বিল্ডিংয়ের উপর পা রাখত। এটি লু ফেংকে আঠার মতো লেগে থাকার চেষ্টা করেছিল যখন এটি তাকে তাড়া করেছিল।
আমি বিশ্বাস করতে পারছি না যে এটা ছেড়ে দিচ্ছে না। লু ফেংয়ের মুখ কিছুটা পরিবর্তিত হয়েছে। একজন উচ্চ স্তরের দলনেতা হিসাবে ইস্পাত সাজোয়া ড্রাগনের দৃষ্টি অত্যন্ত বিকৃত। এমনকি যদি আমি মাটি থেকে 2 থেকে 3,000 মিটার দূরত্ব পর্যন্ত উড়ে যাই, তবুও এটি আমাকে দেখতে সক্ষম হবে যতক্ষণ না কিছুই এর দৃষ্টিকে বাধা দিচ্ছে। উচ্চস্তরের দল নেতাদের একপাশে রেখে, এমনকি লু ফেং একজন মানুষকে 2 থেকে 3 মাইল দূরে দেখতে পারে। সুতরাং অবশ্যই এই স্টিলের সাজোয়া ড্রাগনের পক্ষে 5 থেকে 6 মাইল দূরে কাউকে দেখতে পাওয়া অদ্ভুত হবে না। আমি শব্দের গতি অতিক্রম করছি না, কিন্তু এটি শব্দের গতি অতিক্রম করছে, তাই এটি হারানো কঠিন হবে। আমার মনে হয় মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়াই একমাত্র পথ। লু ফেং আবার উঁচুতে টানতে লাগল। হুশ! তার ষড়ভুজাকার ঢালের উপর পা রেখে তিনি সরাসরি আবার উপরে উঠতে শুরু করলেন, মেঘ পেরিয়ে যাওয়ার আশায়। তিনি মেঘের উপরে থাকার পরে ইস্পাত সাজোয়া ড্রাগন তাকে আর দেখতে পাবে না। স্বাভাবিকভাবেই এটি তাকে আর তাড়াতে সক্ষম হবে না। গ্যা 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 পাখির কান ভেদ করার মতো ডাক বেজে উঠল। পশ্চিম থেকে উড়ন্ত টাইপের দানবদের একটি কালো, বিশাল, ঘন বস্তাবন্দি ঝাঁককে আসতে দেখা গেল। এবং এই বিশাল ঝাঁক লু ফেংয়ের দিকে রওনা হয়েছিল। আমি একটা আহাম্মক, লু ফেং নিজেকে অপমান করেছেন। আকাশ ছিল উড়ন্ত দানবদের অঞ্চল। শুধুমাত্র আশ্চর্যজনকভাবে শক্তিশালী বিমানই আকাশে উঠতে পারে। মানুষের যোদ্ধাদের মতো তারা যদি বাতাসে উঠতে সাহস করে, তবে তারা স্বাভাবিকভাবেই উড়ন্ত টাইপের দানবদের আক্রমণে জমে উঠবে। গ্র্যান্ড নির্ভানার সময়ের আগে পাখিদের চমৎকার দৃষ্টি ছিল। তাই তাদের দৃষ্টি এখন কতটা মহান তা ব্যাখ্যা করারও প্রয়োজন নেই। এই উড়ন্ত টাইপের দানবরা সম্ভবত দেখেছিল যে সে মধ্য আকাশে উঠছে, তাই তারা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলার জন্য পালকে ডেকে পাঠাল। ফ্যামিলি মার্ট সুপারমার্কেটের কাছাকাছি জমিতে থাকা দানবদের তুলনায় আমি অনেক বেশি নমনীয়। কিন্তু এই উড়ন্ত টাইপের দানবদের তুলনায় যে আমার মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়বে, লু ফেং মোটেও দ্বিধা করেননি। ঠিক যখন তিনি উড়ন্ত টাইপের দানবদের কালো, ঘন ঝাঁক লক্ষ্য করলেন, তিনি সাথে সাথে শহরের দিকে ফিরে গেলেন। বাতাসে উড়ন্ত টাইপের দানবদের বিরুদ্ধে লড়াই মানেই পরম মৃত্যু। এবং যতক্ষণ সে একাকী ইস্পাতের সাজোয়া ড্রাগন থেকে অনেক দূরে থাকে, তার এখনও কিছু আশা আছে। রোর, যখন ইস্পাত সাজোয়া ড্রাগনটি দেখল যে উড়ন্ত মানুষটি আসলে নিচে ফিরে আসতে শুরু করেছে, তখনই এটি লু ফেংয়ের দিকে চলে গেল। লু ফেং তার বংশধরের প্রক্রিয়ায় একটি বিশাল আর্কের পথ অনুসরণ করেছিল। শ্যায়! লু ফেং বজ্রপাতের মতো এবং একটি বুমের সাথে একটি আবাসিক অ্যাপার্টমেন্টের 1-2 তলায় বারান্দার একটি জানালায় সরাসরি ভেঙে পড়ে। বারান্দার গ্লাসটি অবিলম্বে বিস্ফোরিত হয়ে খুলে গেল এবং লু ফেং চার্জ হয়ে গেল। রম্বল আলোর গভীর সবুজ ফ্ল্যাশের মতো স্টিলের সাজোয়া ড্রাগনটি হিংস্রভাবে চার্জ করে এবং লু ফেং চার্জ করা আবাসিক অ্যাপার্টমেন্টের 8তম তলার বারান্দায় সরাসরি ভেঙে পড়ে। ভয়ঙ্কর প্রভাবের অধীনে পুরো আবাসিক অ্যাপার্টমেন্টটি হিংস্রভাবে কেঁপে ওঠে। বিল্ডিংটির কেন্দ্রের সমর্থনকারী কংক্রিটের দেয়ালগুলি ফেটে যেতে শুরু করে এবং পুরো বিল্ডিংটি ধীরে ধীরে নিচে পড়তে শুরু করে। মানুষ! ইস্পাত সাজোয়া ড্রাগন তার দৈত্য কথা বলে গর্জন করে এবং এটির সামনে একটি চলমান ছায়া লক করে। লু ফেং যে ছায়াটি তৈরি করেছিল তা আবারও আরেকটি আবাসিক ভবনে চার্জিত হয়েছিল। গর্জন! স্টিলের সাজোয়া ড্রাগনটি ভয় পেয়েছিল যে তার দ্বিধা লু ফেংকে পালাতে দেবে, তাই কোনো দ্বিধা ছাড়াই এটি সরাসরি লু ফেং এর মধ্য দিয়ে যাওয়ার জায়গাটিতে ধাক্কা মেরেছিল। পুরো আবাসিক বিল্ডিংটি কেন্দ্র থেকে অর্ধেক টুকরো টুকরো করা হয়েছিল এবং তারপর আস্তে আস্তে আবার নিচে পড়তে শুরু করল। এটি একটি মাঝারি আকারের সেক্টর, তাই শুধুমাত্র 1-2 তলা আবাসিক অ্যাপার্টমেন্ট বিবেচনায় নিলে তাদের মধ্যে কমপক্ষে 2 রয়েছে। যাই হোক, লু ফেংকে তাড়া করতে স্টিলের সাজোয়া ড্রাগন ইতিমধ্যেই তাদের 8 জনকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আবাসিক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে গিয়ে লু ফেং খুব বেশি প্রভাবিত হয়নি। ইস্পাত সাজোয়া ড্রাগনের বিশাল দেহের জন্য
একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে বিস্ফোরণে এটি একটি বড় প্রভাব ফেলেছিল। কিন্তু ইস্পাতের ড্রাগনের আর কোনো উপায় ছিল না, কারণ আবাসিক ভবনগুলো তার দৃষ্টিতে বাধা দিচ্ছিল। রম্বল যখন এটি আবাসিক অ্যাপার্টমেন্ট ধ্বংস করে, তখন ইস্পাত সাজোয়া ড্রাগনটি হঠাৎ থেমে যায় এবং মাটিতে স্থির থাকে। আবাসিক অ্যাপার্টমেন্ট ধীরে ধীরে নিচে পড়ে এবং ইস্পাত সাজোয়া ড্রাগনের দিকে। যাই হোক, ইস্পাত সাজোয়া ড্রাগন ডজ করেনি একটি বুমের সাথে। পুরো আবাসিক অ্যাপার্টমেন্টটি স্টিলের সাজোয়া ড্রাগনের মধ্যে ভেঙে পড়েছিল, কিন্তু এর দাড়িপাল্লার কঠোরতায় আবাসিক অ্যাপার্টমেন্টটি তোফুর মতো ছিল এবং ইস্পাত সাজোয়া ড্রাগনের কোনো ক্ষতি করেনি। মানব ইস্পাত সাজোয়া ড্রাগনটি চারপাশে তাকাতেই ক্রুদ্ধভাবে গর্জে উঠল। হ্যাঁ, এটি লু ফেংকে হারিয়েছে। ছোট সেক্টরের নিচে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি অন্ধকার বৈদ্যুতিক ঘরে লু ফেং দেয়ালের সাথে হেলান দিয়েছিলেন। শ্বাস নিন। লু ফেং ধীরে ধীরে শ্বাস নিলেন। তিনি অনুভব করতে পারতেন তার বুক থেকে একটা কম্পিত ব্যথা আসছে এবং তার যুদ্ধের ইউনিফর্মে বুকের এলাকা থেকে তাজা রক্ত ভিজে গেছে। আমি এবার বেশ গুরুতর আঘাত পেয়েছি। আগে থেকে প্রচুর পরিমাণে কমান্ডার লেভেলের দানব নিয়ে গঠিত এনকেসমেন্ট থেকে পালিয়ে যাওয়ার সময় আমি ইতিমধ্যেই একটি ভারী ক্ষত পেয়েছি। এবং এখন স্টিলের সাজোয়া ড্রাগনের লেজ দ্বারা উৎপন্ন চাপযুক্ত বায়ুপ্রবাহ আমার বুকে আঘাত করেছে, ক্ষতটিকে আরও খারাপ করে তুলেছে। লু ফেং হালকাভাবে তার বুকে ঘষে এবং এটি থেকে একটি কম্পনকারী ব্যথা বহন করে, যার ফলে লু ফেংয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। যদিও তিনি গুরুতর আহত হন, লু ফেং বেশ ভালো মেজাজে ছিলেন। সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি সম্ভবত আমাকে খুঁজে পাবে না যদি আমি এই ভূগর্ভস্থ পার্কিং লটের এই বৈদ্যুতিক ঘরে লুকিয়ে থাকি। লু ফেং একটি হাসি দিল। তিনি যখন এই সেক্টরের দিকে অভিযুক্ত হন, তখন তার পালানোর পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করা হয়েছিল। এই ধরনের একটি সেক্টরে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট থাকতে হবে। ইস্পাত সাজোয়া ড্রাগনের দৃষ্টিকে আটকাতে তিনি বারবার আবাসিক অ্যাপার্টমেন্টের মধ্য দিয়ে গিয়েছেন। স্টিলের সাজোয়া ড্রাগনটি যতই শক্ত হোক না কেন, বারবার আবাসিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলিতে ধাক্কাধাক্কি করার ফলে এটির উপর একরকম প্রভাব পড়তে হয়েছিল। তারপরে লু ফেং তার সুযোগটি উপলব্ধি করতে সক্ষম হন। একটি ভূগর্ভস্থ পার্কিং লটের প্রবেশদ্বারটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে খুব বেশি দূরে ছিল না। স্বাভাবিকভাবেই তিনি তার সুবিধা নিয়েছেন এবং সরাসরি এটির দিকে অভিযুক্ত হয়েছেন। আবাসিক অ্যাপার্টমেন্ট পড়ে যাওয়ার পরে ধ্বংসস্তূপ ভূগর্ভস্থ পার্কিং লটের প্রবেশদ্বারকে ঢেকে দেয়। দেখে মনে হচ্ছে স্টিলের সাজোয়া ড্রাগনের পক্ষে লু ফেং এর পরে কোথায় আছে তা অনুমান করা বেশ কঠিন হবে। গর্জন। উপরিভাগে ইস্পাত সাজোয়া ড্রাগনের ক্রুদ্ধ গর্জন উঠল। এই গর্জন আগের গর্জনের চেয়ে অনেক বেশি ছিল। রম্বল যা দ্রুত অনুসরণ করেছিল তা হল পৃথিবীর কম্পন। এ সময় নানা রকম গর্জনও বাজতে থাকে। উল্লেখ্য যে এই স্টিলের সাজোয়া ড্রাগনটি 20 থেকে 30 মাইল ব্যাসার্ধের সমস্ত দানবের নেতা। একটি আদেশের সাথে 100,000 এরও বেশি দানব সমন্বিত দানব দলটি অবিলম্বে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দিকের দিকে এগিয়ে যায়। নিম্ন, মাঝারি এবং উচ্চ স্তরের কমান্ডারদের অধীনে দানবরা মানুষের সন্ধানে অঞ্চলটি স্ক্যান করেছিল। অন্ধকার, ঠান্ডা ভূগর্ভস্থ পার্কিং লট, বৈদ্যুতিক ঘর। দানবদের গর্জন থামছে না এবং মাটি কাঁপছে। সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি সম্ভবত আমার সন্ধানে পুরো দানব দলকে একত্রিত করেছে। লু ফেংয়ের মুখ বদলে গেল। ইস্পাত সাজোয়া ড্রাগনের পক্ষে তাকে একা খুঁজে পাওয়া কঠিন হবে, কিন্তু কয়েক হাজার হাজার দানব প্রতিটি সম্ভাব্য স্থানে অনুসন্ধান করছে। যদি সে এখানে থাকে তবে সম্ভবত তাকে খুঁজে পাওয়া যাবে। যেহেতু এই সেক্টরটি অবশ্যই যেখানে ইস্পাত সাজোয়া ড্রাগন ফোকাস করবে। মনে হচ্ছে আমার ক্ষতের প্রতি যত্ন নেওয়ার সুযোগ হবে না। লু ফেং উঠে দাঁড়াল এবং বেশ নিশ্চিন্ত ছিল, কারণ আগের দৃশ্যটি তার বর্তমানের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ছিল। সব মিলিয়ে তিনি ইতিমধ্যেই পালিয়ে গেছেন।
এবং এখন সে কি এখনও পার পাবে না? 003 শহরের পাতাল রেল ব্যবস্থা তৈরি করে টন এবং টন টানেল রয়েছে। যদি আমি সঠিকভাবে মনে করি, এখান থেকে খুব বেশি দূরে একটি টানেল থাকা উচিত নয়। আমি ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রবেশ করব এবং এটি অনুসরণ করব। তাহলে আমি সহজেই 003 শহর থেকে বের হতে পারব। টানেলগুলি ছোট, তাই দানব থাকলেও তারা ছোট এবং দুর্বল হবে। অন্ততপক্ষে স্টিলের সাজোয়া ড্রাগনের মতো দানবরা ঢুকতে পারবে না। এটি বাড়িতে ফিরে যাওয়ার সময় সদর শহরে ফিরে। আমি ফিরে আসার পরে আমি এই ড্রাগনের ডিম, সেই যুদ্ধের ইউনিফর্ম সেট এবং ব্লেড বিক্রি করব। আমি জানি না এটা কত দামে বিক্রি হবে এবং আমি 3 বিলিয়ন পেতে পারি কিনা, যদিও লু ফেংয়ের বুক ব্যথায় কাঁপছিল, তার হৃদয় কেবল অসীম আশায় ভরা ছিল। যদিও সে এবার পাগলের মতো কাজ করছে, সে যদি তার ছোট ভাইকে নতুন এক জোড়া পা বাড়াতে দেয়, তাহলে তার সবই সার্থক হবে। অধ্যায় 2 নয়, কুনশান? ওটা কোথায়? ফ্যামিলি মার্টের অগোছালো ছাদের উপরে দুটি ছায়া বর্তমানে দাঁড়িয়েছিল। সেই ছায়াগুলি ছিল অবিকল ছায়া ব্লেড, ওয়াং টং এবং ভালুকের শক্তি লিকান। ভাই ওয়াং, আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের এই সময়টা কাজে লাগানো হয়েছে। লিকানের কণ্ঠ ছিল অত্যন্ত গভীর। যেহেতু স্টিলের সাজোয়া ড্রাগন সবেমাত্র একটি ডিম পারে, তাই একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা অবশ্যই ডিমটি চুরি করে নিয়েছিল যখন আমরা লড়াই করছিলাম। ইস্পাত সাজোয়া ড্রাগন। এই কারণেই সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি একটি উন্মাদনায় পড়েছিল। আসলে শহরটাও খালি। এখানে কিছু নেই। ওয়াং টং মাথা নাড়ল। তারা যখন এসেছিল তারা ইতিমধ্যে আশেপাশের অবস্থা পরীক্ষা করেছে। সেই কমান্ডার স্তরের দানব স্কোয়াডের জন্য তারা সহজেই একটি নিম্ন স্তরের ওয়ারগডকে হত্যা করতে পারে এবং অন্তত একটি মধ্যবর্তী স্তরের ওয়ারগডকে আহত করতে পারে। যা হোক, ওয়াং টংয়ের মতো উন্নত স্তরের ওয়ারগডের বিরুদ্ধে কমান্ডার স্তরের দানব স্কোয়াড তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে। দানব স্কোয়াড ধ্বংস করার পর ওয়াং টং এবং লি কান এলাকাটি অনুসন্ধান করেন। কিন্তু সিরিয়াসলি, এই লোকটা সত্যিই কোনো লজ্জা নেই, নিচু গলায় বলল লি কান। ওয়াং টং হেসে বলল, সত্যিই তার লজ্জা নেই। কিন্তু কমান্ডার স্তরের দৈত্য স্কোয়াডের আক্রমণ থেকে নিরাপদে পালাতে এবং সফলভাবে ড্রাগনের ডিম চুরি করতে সক্ষম হতে এই দক্ষতা, সে অন্তত মধ্যবর্তী স্তরের ওয়ারগড। কিন্তু একটি মধ্যবর্তী স্তরের ওয়ারগডের অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে, তাহলে কেন এই ড্রাগনের ডিম চুরি করবেন? ড্রাগনের ডিমের মূল্য অনেক, কিন্তু এটা নির্ভর করে আপনি কিসের সাথে তুলনা করছেন তার উপর। উদাহরণস্বরূপ, একটি ড্রাগন ডিম এবং একটি এসএস গ্রেড যুদ্ধ ইউনিফর্ম সেটের মধ্যে পার্থক্য বিশাল। যদি এই ড্রাগন ডিম ফুটে, তাহলে এটি একটি তরুণ ইস্পাত সাজোয়া ড্রাগন হবে। এমনকি এটি বৃদ্ধির পরেও বেশিরভাগ ইস্পাত সাজোয়া ড্রাগনগুলি কেবল নিম্ন স্তরের দলনেতা। শুধুমাত্র বারবার যুদ্ধের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে এটি বেড়ে উঠতে এবং উন্নতি করতে পারে। সন্তানের পক্ষে পিতামাতাকে ছাড়িয়ে যাওয়া সর্বদা হয় না। উদাহরণস্বরূপ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হংয়ের সন্তানদের জন্য হংয়ের যে শক্তি আছে তা ধরা অত্যন্ত কঠিন। একটি সম্পূর্ণ বর্ধিত সাধারণ ইস্পাত সাজোয়া ড্রাগন, অন্য কথায় একটি নিম্ন স্তরের দল নেতা ইস্পাত সাজোয়া ড্রাগন, যার মূল্য প্রায় 3 বিলিয়ন। এবং যেহেতু খোঁচা ছাড়া ড্রাগনের ডিমগুলি অত্যন্ত বিরল, সেগুলি সম্পূর্ণভাবে বেড়ে ওঠা ইস্পাত সাজোয়া ড্রাগনের চেয়ে বেশি মূল্যবান। যাই হোক, তাদের মূল্য প্রায় 5-3 বিলিয়ন চীনা ডলার। যদিও 5-3 বিলিয়ন কিছুটা হলেও, একজন মধ্যবর্তী স্তরের ওয়ারগড তার নিজের শক্তি ব্যবহার করে দানব দল নেতাদের শিকার করতে পারে। তাকে অন্য লোকেদের সুবিধা নেওয়ার দরকার নেই। যে কারণে ওয়াং টং এবং লি কান রাগান্বিত নন। তারা শুধু এই কথা বলে যে এই ব্যক্তির কোনো লজ্জা নেই। একটি মধ্যবর্তী স্তরের ওয়ারগড আমাদের সুবিধা নিচ্ছে। লি কান মাথা নাড়ল। আচ্ছা, কোনো ব্যাপার না।
যেহেতু সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি প্রচণ্ডভাবে আহত হয়েছে এবং দ্রুত গতিতে দৌড়ে নিজেকে তার সীমার দিকে ঠেলে দিয়েছে, এটি অবশ্যই তার আঘাতগুলি আরও খারাপ করেছে। ওয়াং টং হেসে বললেন, আমাদের লক্ষ্য এই উচ্চ স্তরের দলনেতা স্তরের ইস্পাত সাজোয়া ড্রাগনকে হত্যা করা, তাই আমরা পালাতে না দেওয়াই ভালো। চল যাই। লিকানো মাথা নাড়ল। একটি নিম্ন স্তরের দল নেতার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন থেকে ৩৯ বিলিয়ন। যেহেতু নিম্ন স্তরের দলনেতাদের বিভিন্ন প্রজাতি রয়েছে, তাই দামও কিছুটা পরিবর্তিত হবে। এবং একটি ইস্পাত সাজোয়া ড্রাগনের মূল্য ৩৯ বিলিয়ন। একটি মাঝারি স্তরের দল নেতার মূল্য প্রায় ১.৫ বিলিয়ন থেকে ৯ বিলিয়ন। একটি উচ্চ স্তরের দল নেতার মূল্য প্রায় ৫.৩ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন। বেশিরভাগ দল নেতা দানব এই পরিসরের মধ্যে পড়ে। অবশ্যই সবসময় ব্যতিক্রম হবে। স্বাভাবিকভাবেই সেই অত্যন্ত বিরল দানব সম্পর্কে আর কোনো ব্যাখ্যা করার দরকার নেই। এই উচ্চ স্তরের দল নেতার মূল্য প্রায় ১.৮ বিলিয়ন। দুঃখের বিষয়ে উন্নত স্তরের ওয়ারগোডের শুধুমাত্র একটি অত্যন্ত ক্ষুদ্র অংশের একটি উচ্চ স্তরের দল নেতা স্তরের ইস্পাত সাজোয়া ড্রাগন শিকার করার ক্ষমতা রয়েছে। অবশ্যই এটি ওয়ারগোড স্তরকে ছাড়িয়ে যাওয়া অস্তিত্বগুলিকে অন্তর্ভুক্ত করে না। ০০৩ শহরের সীমানার কাছে সমতল ভূমিতে থান্ডারবোল্ট স্কোয়াডের ৪ সদস্য বর্তমানে একটি ৮ তলা ভবনের ৮ তলায় একটি কক্ষে অবস্থান করছিলেন। ওয়াং টং এবং লি কান তাদের শহর ছেড়ে হাইওয়েতে যেতে বলেছিলেন, কারণ এটিই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। তা সত্ত্বেও বজ্রপাতের সদস্যরা দুটি ওয়ারগোর এবং হাই লেভেল হোর্ড লিডার লেভেল স্টিল আর্ম ড্রাগনের মধ্যে যুদ্ধ কিভাবে হবে তা নিয়ে কৌতূহলী ছিল, তাই তারা শহরের পাশে লুকানোর সিদ্ধান্ত নেয়। এখান থেকে তারা যে কোনো সময় পালাতে পারে, যে তারা থাকাটা খুব বিপজ্জনক মনে করে। শহরের ১০ মাইল ব্যাসার্ধের মধ্যে রম্বল, আকাশ জুড়ে হাজার হাজার দানবের গর্জন বেজে উঠল। সেই স্টিলের সাজোয়া ড্রাগনটি পাগল হয়ে গেল এবং তার পুরো দানব বাহিনীকে ডেকে পাঠাল, যেটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লিউ নামের বৃদ্ধ প্রবীণ হাসতে পারলেন না। মি ওয়াং নিশ্চিত শক্তিশালী ইস্পাত সাজোয়া ড্রাগনকে এতটা পরাজিত করতে সক্ষম হবেন। হ্যাঁ, আপনি ছায়া ব্লেড থেকে কি আশা করবেন? টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া সম্মতিতে মাথা নাড়লেন। যদিও তারা সীমান্তের বাইরের প্রান্তে রয়েছে এবং শহরে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে খুব বেশি নিশ্চিত নয়, তারা স্বাভাবিকভাবেই যে শব্দগুলি শুনতে পায় তার উপর ভিত্তি করে অনুমান করতে পারে। নিয়ন্ত্রণের বাইরে একটি দানব দল। আমি ভাবছি এটি দেখতে কেমন। মিশ্র যুবকের চোখ লি ওয়েই জ্বলজ্বল করে। তরুণ মাস্টার, যদিও এই দানব দলটি কয়েক মাইল দূরে, তবুও আমাদের এখনই চলে যাওয়া উচিত ঠিক এই ক্ষেত্রে। আমরা যাই হোক আর কিছু শুনতে পাচ্ছি না। লিউ নামের বৃদ্ধ প্রবীণ হাসলেন। পাশের সাদা পাশব কালম যুবক মাস্টারের দিকে তাকাল। তরুণ মাস্টার লি ওয়েই মাথা নাড়লেন। ঠিক আছে, চলো চলে যাই এবং হেডকোয়ার্টার সিটির দিকে যাই। এরপরে বজ্রপাত স্কোয়াডের ৪ সদস্য বিল্ডিং ছেড়ে সরাসরি নিকটতম হাইওয়েতে চলে যান। তারপর তারা ০০৩ শহর ছেড়ে চলে যায়। ছোট সেক্টরে লু ফেং ভূগর্ভস্থ পার্কিং লটের ভিতরে হাঁটছিলেন। ভূগর্ভস্থ পার্কিং লট ছিল বেশ বিস্তীর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সেক্টরের বিল্ডিংগুলির সমস্ত বেসমেন্টগুলি এই ভূগর্ভস্থ পার্কিং লটের সাথে সংযুক্ত ছিল। এইভাবে অ্যাপার্টমেন্টের মালিকরা তাদের বেসমেন্টের নিচে যেতে পারেন এবং তাদের গাড়িগুলি খুঁজতে সরাসরি ভূগর্ভস্থ পার্কিং লটে প্রবেশ করতে পারেন। এই লেআউটটি মালিকদেরও বিবেচনায় নিয়েছিল। হা, আকর্ষণীয়। আমি বিশ্বাস করতে পারি না যে এখানকার সমস্ত বিল্ডিং সংযুক্ত রয়েছে। লু ফেং তার ব্যাগটি বহন করছিল যখন একটি ছুরি একটি দরজার উপর আঁকছিল। এরপর তিনি সংযুক্ত ভবনগুলোর একটি বেসমেন্টে প্রবেশ করেন। এই বেসমেন্টটি একটি বিলিয়ার্ড রুম, একটি সঙ্গীত ঘর, একটি বার এলাকা ইত্যাদিতে বিভক্ত ছিল। তারা নিশ্চিতভাবে জানে কিভাবে নিজেদের উপভোগ করতে হয়। লু ফেং হেসে উঠল যখন সে সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের প্রথম তলার দিকে এগিয়ে গেল। তিনি সাবধানে বসার ঘরে উত্তরের জানালার আড়ালে লুকিয়েছিলেন এবং বাইরে কি চলছে তা পর্যবেক্ষণ করেছিলেন।
প্রায় 100 মিটার দূরে একটি কাঁপানো গভীর সবুজ ড্রাগন লেজ দেখা যায়। ড্রাগনের লেজের সবুজ আঁশগুলি শীতের সূর্যের আলোতে বিশেষত ভয়ঙ্কর দেখায়। ইস্পাত সাজোয়া ড্রাগনের শরীরের অন্যান্য অংশের জন্য তারা একটি বিল্ডিং দ্বারা অবরুদ্ধ ছিল। এই স্টিলের সাজোয়া ড্রাগনটি বেশ বুদ্ধিমান। এটা সম্ভবত মনে করে আমি সেক্টরের কোথাও লুকিয়ে আছি, তাই এটা আমাকে সাবধানে খুঁজছে। লু ফেং হেসে উঠল যখন সে বিল্ডিংয়ের 3য় তলায় উঠে গেল। সে তার শরীর নামিয়ে দিল যাতে ইস্পাতের সাজোয়া ড্রাগন তাকে বিল্ডিংয়ের জানালা দিয়ে দেখতে না পারে। ঠিক আছে, কয়েক ডজন বছর পরে এই ভবনগুলির জানালাগুলি ইতিমধ্যেই নোংরা নোংরা ছিল। বিল্ডিংয়ের 3য় তলায় একটি বেডরুম। লু ফেং বেডরুমের একটি জানালা দিয়ে সাবধানে তাকান এবং পাতাল রেলের প্রবেশদ্বারটি অনুসন্ধান করলেন যা তিনি আগে থেকে উড়ে যাওয়ার সময় একটি আভাস পেয়েছিলেন। এটা ওখানে। লু ফেং দ্রুত এটি আবিষ্কার করেন। পাতাল রেলের প্রবেশদ্বারগুলির মধ্যে একটি ছোট সেক্টরের ঠিক বাইরে ছিল। ভূগর্ভস্থ পার্কিং লটের আকার এবং সেক্টরের ভূখণ্ড বিবেচনায় নিয়ে লু ফেং সেখানে যাওয়ার সবচেয়ে কাছের উপায় গণনা করেছেন। আমি এটা এভাবে করব। লু ফেং সাবধানে নিচে বেসমেন্টে গিয়েছিলেন এবং তারপরে ভূগর্ভস্থ পার্কিং লটে গিয়েছিলেন। যা মনে পড়ল, সে তড়িঘড়ি করে ছুটে গেল আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের এক কোণে। এখান থেকে আমি সরাসরি সামনে খনন করব। আমার 300 মিটারের মধ্যে সাবওয়ে স্টেশনের ভিতরে পৌঁছাতে সক্ষম হওয়া উচিত। যদিও দূরত্ব বেশ দূরে, তবুও এটাই সবচেয়ে কাছের পথ। আমি কিভাবে খনন করব? লু ফেং চারপাশে তাকিয়ে ভূগর্ভস্থ পার্কিং লটে বিভিন্ন নোংরা গাড়ি দেখতে পান। আমি জানি। লু ফেং একটু হাসল। ভাবতে ভাবতে হঠাৎ একটা ছুরি উড়ে গেল। এটি দুটি গাড়ির সামনের ইঞ্জিনের স্টিলটি কেটে ফেলায় কোনো শব্দ করেনি। তার আধ্যাত্মিক শক্তি তাদের নিয়ন্ত্রণ করে। ইস্পাতের দুটি টুকরা অবিলম্বে কুঁকড়ে যায় এবং শঙ্কু আকারে পরিণত হয়। লু ফেং নিজেই শঙ্কু আকৃতির স্টিলের টুকরোগুলির ভিতরে শুয়েছিলেন। যাওয়া। তার আধ্যাত্মিক শক্তির নিয়ন্ত্রণে নিক্ষেপকারী ছুরিগুলি ভূগর্ভস্থ পার্কিং লটের শক্ত কংক্রিটের প্রাচীর থেকে একটি বিশাল গর্ত কেটে দেয়। শঙ্কু আকৃতির ইস্পাত তখন সরাসরি উড়ে এসে মাটির মধ্যে দিয়ে যেতে শুরু করে। চিচিপাতাল রেল স্টেশনটি দীর্ঘ ধুলো ভরা ছিল এবং একটি দেয়াল, একটি ফ্যাং শব্দসহ এটি থেকে আধা মিটার গর্ত ফেটে গেছে। সব জায়গায় কংক্রিটের টুকরো পড়ে গেছে। শঙ্কু আকৃতির স্টিলের ডগাটি প্রথমে বেরিয়ে আসে এবং শঙ্কুর ভিতরে লুকিয়ে থাকা ছায়াটি মাটিতে গড়িয়ে পড়ে। যদিও খননের এই উপায়টি খনন ক্ষমতা সহ দানবদের চেয়ে ধীর, তবুও এটি একজন মানব যোদ্ধার পক্ষে বেশ দ্রুত। লু ফেংয়ের শরীরটি বেশ পরিষ্কার ছিল। পাতাল রেলের ভিতরে এটি স্পষ্ট ছিল যে এটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। লু ফেং পাতাল রেলের মানচিত্রটি পর্যবেক্ষণ করেছেন এবং পাতাল রেল মানচিত্রের কাছে ধুলো মুছে দিয়েছেন। সে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করল। আমি যদি এই সুড়ঙ্গ অনুসরণ করি, তাহলে আমি কুনশান শহরে পৌঁছব। কুনশান শহর কোনো শহর? আধুনিক যুগের লোকেরা গ্র্যান্ড নির্ভানা সময়ের আগে বেশিরভাগ শহরের নাম ভুলে গেছে। এমনকি লু ফেং শুধুমাত্র সাংহাই, নানজিং, সুঝো, হ্যাংজু ইত্যাদি বিখ্যাত শহরগুলিকে মনে রেখেছে। কুনশান যে কোথা থেকে বের হয়েছে কে জানে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, কুনশান শহর সাংহাইয়ের অংশ নয়। হ্যাঁ, এই লাইন। লু ফেং একটি পাতাল রেল টানেলের কাছে এসেছিলেন যেখান দিয়ে সাবওয়ে ট্রেনগুলি চলে যেত এবং অবিলম্বে এটিতে ঝাঁপ দেয়, তারপর দ্রুত গতিতে এগিয়ে চলল কুনশান শহরের দিকে। এই পাতাল রেল টানেলে আসলে এখনও কিছু দানব ছিল। লু ফেং এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি বেশ কয়েকটি দানবের মুখোমুখি হন, যার বেশিরভাগই ছিল দুর্বল সৈনিক স্তরের দানব। যাই হোক, তিনি 3টি নিম্ন স্তরের কমান্ডার এবং এমনকি একজন মাঝারি স্তরের কমান্ডারের মুখোমুখি হন, যদিও তাদের সবাই ছিল বেশ ছোট। এবং অবশ্যই নিক্ষেপকারী ছুরিগুলি যা তার আধ্যাত্মিক শক্তির নিয়ন্ত্রণে ছিল সেগুলি দ্রুত পরিষ্কার করে। এই পাতাল রেল টানেলের কিছু অংশ মাটির উপরেও ছিল।
এই লাইনটি একই পাতাল রেল লাইন যা অনেক আগে সাংহাই থেকে কুনশানকে সংযুক্ত করেছিল। আমি প্রায় 100 মাইল অগ্রসর হয়েছি, তাই আমি অবশ্যই 003 শহরের বাইরে আছি। লু ফেং তার কৌশলগত যোগাযোগ ঘড়িতে জিপিএস পরীক্ষা করেছেন এবং প্রকৃতপক্ষে তিনি সাংহাই শহর থেকে প্রায় 50 মাইল দূরে ছিলেন। আমার হাইওয়েতে উঠতে হবে এবং হেডকোয়ার্টার সিটিতে ফিরে যেতে হবে। কে জানে পাতাল রেল টানেলে কী ধরনের দানব দেখা দেবে। আর আমিও কিছু কুনশান শহরে যেতে চাই না। কে জানে এটা কী ধরনের জায়গা। লু ফেং উজ্জ্বলভাবে হাসছিলেন এবং একটি দুর্দান্ত মেজাজে ছিলেন। সে কি করে খুশি হবে না? সে ইতিমধ্যেই সাংহাই শহর থেকে পালিয়েছে। লু ফেং হেসেছিলেন যখন তিনি তার বড় ব্যাকপ্যাকটি বহন করেছিলেন, যাতে তিনি ড্রাগনের ডিম এবং যুদ্ধের ইউনিফর্ম সেটটি ধরে রেখেছিলেন এবং তার জিপিএসের নির্দেশনা দিয়ে হাইওয়ে দিকনির্দেশের দিকে চলেছিলেন। অধ্যায় ৩-০ রক্তাক্ত পথ। মহাসড়কে সব ধরনের পরিত্যক্ত অটোমোবাইল দেখা যেত। আকাশ ইতিমধ্যেই অন্ধকার এবং আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। নক্ষত্রগুলিকে সুন্দর দেখাচ্ছিল এবং তারা যে দুর্বল নক্ষত্রের আলো নির্গত হয়েছিল তা সবেমাত্র একজনকে হাইওয়ের রূপরেখা তৈরি করতে দেয়নি। মহাসড়কের একটি নির্দিষ্ট অংশে থান্ডারবোল্ট স্কোয়াডের 4 সদস্য একটি উল্টে যাওয়া বাসের উপরে বসেছিলেন। যদিও তরুণ মাস্টারের প্রশিক্ষণ পরিকল্পনা সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি, তবুও তরুণ মাস্টারের দক্ষতা এখনও কিছুটা বেড়েছে। লিউ নামের বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি হাসতে হাসতে বললেন, বিশেষ কিছু না, কিন্তু এটা এখনও আমার বাবা যা চায় তার থেকে কিছুটা দূরে। মিশ্র যুবক লি ওয়েই মাথা নেড়ে বলল, তরুণ মাস্টার, আপনার বয়সের জন্য আপনি ইতিমধ্যেই বেশ শক্তিশালী। লিউ নামের বৃদ্ধ প্রবীণ বললেন। কা লং এবং প্যান ইয়া সম্মতিতে মাথা নাড়ল। লি ওয়েই মাথা নাড়লেন, এটা যথেষ্ট নয়, এমনকি পর্যাপ্ত কাছাকাছিও নয়। জিয়াংনান শহরে প্রায় 200 বছর বয়সী মধ্যবর্তী স্তরের প্রচুর যুদ্ধবাজ রয়েছে। আমার বাবা মা দুজনেই শক্তিশালী ওয়ারগড় যোদ্ধা, তাহলে তাদের ছেলে এত দুর্বল কিভাবে হতে পারে? ওহ, এছাড়াও প্যান ইয়া, আপনি আগে বলেছিলেন যে ফায়ার হ্যামার স্কোয়াডের লু ফেং গত বছর মাত্র 8 বছর বয়সী ছিল, তাই না? আর সে এমনিতেই নিম্নস্তরের যোদ্ধা। আমি 2 মহান ওয়ারগড়ের ছেলে, এমনকি কিছু এলোমেলো বাচ্চার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, উত্তর দিল লিউ নামের বৃদ্ধ প্রবীণ। তরুণ মাস্টার, আপনি সবচেয়ে শক্তিশালী সাদা পাশব কা লং যোগ করেছেন। লি ওয়েই একটু হাসল। টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া চিৎকার করে বলেছিলেন, আসলে তরুণ মাস্টার যেমন বলেছেন তাই। তরুণ মাস্টারের তুলনায় লু ফেং একটি কুকুরের গাধার মূল্যও নয়। যাই হোক, এই লু ফেং এখন আমার পাশে কাটার মতো। ফায়ার হ্যামার স্কোয়াড এবং টাইগার ফ্যাং স্কোয়াড সবসময় খারাপ শর্তে ছিল, এবং এখন যেহেতু আমি টাইগার ফ্যাং স্কোয়াডে একমাত্র ব্যক্তি বাকি, ফায়ার হ্যামার স্কোয়াড অবশ্যই আমার সাথে মোকাবিলা করার চেষ্টা করবে। হয়তো অন্যরা খুব বেশি সমস্যা তৈরি করবে না, কিন্তু এই লু ফেং খুব দ্রুত উন্নতি করে। তিনি সম্প্রতি একজন যোদ্ধা হয়েছেন এবং তিনি ইতিমধ্যেই একজন নিম্নস্তরের যুদ্ধবাজ। আমি নিশ্চিত যে সে শীঘ্রই আমাকেও ছাড়িয়ে যাবে। যখন এটা ঘটবে তাতে কোনো সন্দেহ নেই যে আমি মারা যাব। প্যান ইয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল। সত্যিই প্যান ইয়া আফসোসে পূর্ণ ছিল। যখন তিনি পূর্বে লু ফেংয়ের সাথে পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে দেখা করেছিলেন, তখন ঝাং জে হু তাকে লু ফেংকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন। যাই হোক, প্যান ইয়া বাকি ফায়ার হ্যামার স্কোয়াডকে ক্রুদ্ধ করতে ভয় পেয়েছিলেন, তাই তিনি ব্যবস্থা নেননি। কিন্তু কে জানত যে তখন থেকেই লু ফেংয়ের দক্ষতা দ্রুত উপরে উঠেছিল এবং এমনকি পাগল ডাকনাম অর্জন করতে সক্ষম হয়েছিল। 2 মাসে প্রায় 10,000 দানবকে হত্যা করা, তাদের বেশিরভাগই উচ্চ স্তরের সৈনিক স্তরের দানব। এই উন্মত্ত ঘটনাটি জিয়াংনান শহরের যোদ্ধাদের বৃত্ত জুড়ে ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, প্যান ইয়া কখনো লু ফেংয়ের মুখোমুখি হননি যতক্ষণ না তিনি 003 শহরে আসেন। মিশ্র যুবক লি ওয়েই বলেন, আপনি ফিরে আসার পর একটি নতুন ফাইটার স্কোয়াডে যোগ দিতে যাচ্ছেন না?
হ্যাঁ, কিন্তু ফায়ার হ্যামার স্কোয়াড এই ক্ষোভকে কখনো ভুলবে না। তারা হয়তো আমার দিকে গোপনে গুলি চালানোর জন্য সময় বেছে নেবে, প্যান ইয়া তিক্ত মুখে বলল। তিনি ভুলে যাননি যে টাইগার ফ্যাং স্কোয়াড ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে ঠিক একই কাজ করেছিল। এবং তার বর্তমান শক্তির সাথে সে অবশ্যই মারা যাবে যদি তাকে হঠাৎ একটি স্নাইপার রাইফেল দ্বারা আক্রমণ করা হয়। প্যান ইয়া মিশ্র যুবক লি ওয়েয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তরুণ মাস্টার, আপনি যদি কখনো আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্সে আপনার তথ্য নেটওয়ার্কের মাধ্যমে যাওয়ার সুযোগ পান তবে আপনি কি আমাকে জানাতে পারেন যে লু ফেং প্রান্তরে কোথায় আছে? অবশ্যই, কোনো সমস্যা নেই, লি ওয়েই আন্তরিকভাবে বললেন। লিউ নামক বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশবিক দৃষ্টি বিনিময় করলেন। তারা দীর্ঘদিন ধরে জানত যে প্যান ইয়া উদ্দেশ্যমূলকভাবে সেই তরুণ মাস্টারকে তার ক্ষমতার কিছুটা ব্যবহার করার চেষ্টা করার জন্য চিন্তিত চেহারা দিয়েছে। যাই হোক, যেহেতু তারা দুজন শুধু দেহরক্ষী, তাই তারা এমন কিছু নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এবং এই দিনগুলিতে প্যান ইয়া গাধাকে চুম্বন করতে বেশ ভালো ছিল, যা লিউ নামক পুরানো ভেটেরান এবং সাদা ব্রুটকে ভালো মেজাজে রেখেছিল। এর সাথে যোগ করে প্যান ইয়ার স্কোয়াড সত্যিই বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই তাকে কিছুটা সাহায্য করা ঠিক হবে। এটা আর তাড়াতাড়ি নয়, তাই আমাদের এখন বিশ্রাম নেওয়া উচিত। আগামীকাল আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, লিউ নামের পুরনো অভিজ্ঞ ব্যক্তিটি বলেছিলেন। সাথে সাথেই থান্ডারবোল্ট স্কোয়াডের 4 সদস্য বিশ্রাম নিতে শুরু করে। গ্রীষ্মের বিপরীতে বেশিরভাগ ফাইটার স্কোয়াড শীতকালে রাতে বিশ্রাম নেয় এবং দিনে রাস্তায় আঘাত করে। এটি গ্রীষ্মে গরম, তাই তারা সূর্য এড়াতে সকালে বিশ্রাম নেয় এবং শীতল হলে রাতে দৌড়ায়। গভীর রাতে থান্ডারবোল্ট স্কোয়াডের সদস্যরা হয় তাদের পা ছাড়িয়ে গিয়েছিল বা মাটিতে শুয়েছিল কারণ তারা সবাই বিশ্রাম নিচ্ছিল। যুবক মাস্টার ছাড়া বাকি 3 জন শুধু চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। তারা ঘুমিয়ে পড়ার সাহস করেনি। কে জানে কখন মরুভূমিতে একটি দানব দেখা দেবে। আপনার স্বপ্নে থাকাকালীন একটি দৈত্যের দ্বারা খাওয়া, এটি অবশ্যই অনুশোচনার কিছু হবে। প্যান ইয়া, লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং সাদা পাশবিক কার্যত ঠিক একই সময়ে তাদের চোখ খুলেছিল যখন তারা একটি শব্দ শুনেছিল। পায়ের আওয়াজ। হঠাৎ একটি ছায়া বাসের পাশ দিয়ে চলে গেল এবং তারপরে হঠাৎ মাথা ঘুরিয়ে দিল। পাশ দিয়ে যাওয়া যোদ্ধা প্যান ইয়া, লিউ নামের বৃদ্ধ প্রবীণ সৈনিক এবং সাদা পাশবিকের সাথে চোখের যোগাযোগ স্থাপন করে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তাদের সম্মুখীন হয়েছি। লু ফেং স্বর্গকে অভিশাপ দিতে চেয়েছিলেন। তিনি মূলত একটি দুর্দান্ত মেজাজে ছিলেন এবং বাড়ি ফিরতে চেয়েছিলেন, তবে কে জানত যে থান্ডারবোল্ট স্কোয়াডের 4 সদস্য বাসের পিছনে লুকিয়ে বিশ্রাম নিচ্ছে। কারণ বাসটি তার দৃষ্টিকে বাধা দিচ্ছিল, লু ফেং জানতেন না যে তার সামনে 4 জন লোক আছে। যখন তিনি বাসের পাশ দিয়ে হেঁটে তাদের আবিষ্কার করলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লু ফেং প্যান ইয়া গর্জে উঠল, তার চোখ রাগে জ্বলছে। জিত! সে ভেবেছিল তার জন্য তাকে দীর্ঘ এবং কঠিন অনুসন্ধান করতে হবে। কিন্তু কে জানত এই লু ফেং আসলে তাদের সামনে একাই হাজির। ওহ, তাই এই লোকটি সেই লু ফেং। আমি আপনাকে আগে দেখেছি, মিশ্র যুবক। তরুণ মাস্টার লি ওয়েই জেগে উঠেছে এবং ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। তিনি শীতলভাবে লু ফেংয়ের দিকে তাকালেন। লি ওয়েই বোবা ছিলেন না, তিনি দীর্ঘদিন ধরে জানতেন যে বাঘের ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া লু ফেংকে হত্যা করতে চেয়েছিলেন। এখন যেহেতু লু ফেং নিজেই তাদের কাছে এসেছেন, আর কিছু বলার দরকার নেই। লি ওয়েই লু ফেংয়ের দিকে তাকালে তার চোখে করুণা দেখা যায়। লু ফেং, আপনি নিজেই নরকের দরজায় প্রবেশ করেছেন। বাঘের ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া লিউ নামের বৃদ্ধ প্রবীণটির দিকে তাকালেন। লিউ নামের বৃদ্ধ প্রবীণ ব্যক্তি সামান্য মাথা নাড়লেন। আগে প্যান ইয়া সিনিয়র লিউকে ফায়ার হ্যামার স্কোয়াড নির্মূল করতে সাহায্য করতে বলেছিল, তবে তারা তখন ফায়ার হ্যামার স্কোয়াড খুঁজে পায়নি। টাইগার ফ্যাং ক্যাপ্টেন, লু ফেংয়ের চেহারা নাটকীয়ভাবে বদলে গেল। জাহান্নামের দরজায় ঢুকে পড়েছেন? এমনকি একজন নির্বোধ ব্যক্তিও বুঝতে পারে যে প্যান ইয়া হত্যার উদ্দেশ্য ছিল।
তবে পাশে থাকা অন্য ৩ জন ছাড়া কে কাকে মারবে তা বলা কঠিন। পাশে ৩ জনের সমস্যা ছিল। লিউ এবং শ্বেতাঙ্গ ব্রুট নামে প্রবীণ উভয়েই উন্নত স্তরের যুদ্ধবাজ ছিলেন। এবং যদিও সেই যুবক মাস্টার দুর্বল, তার প্রেক্ষাপট ছিল ভয়াবহ। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে বেশ কিছু ওয়ারগড। লু ফেং লিউ নামের বৃদ্ধ প্রবীণ, সাদা পাশবিক এবং মিশ্র যুবকের দিকে ঘুরে বললেন, এই লোকটি এখানে, টাইগার ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া, আমার ফায়ার হ্যামার স্কোয়াডের সাথে ক্ষোভ প্রকাশ করেছে। আমি নিশ্চিত আপনারা ৩ জনই দেখতে পাচ্ছেন তিনি কি করতে চলেছেন। আইন বলে যে যোদ্ধাদের একে অপরকে হত্যা করার অনুমতি নেই। অবশ্যই, যেহেতু আমরা এখন মরুভূমিতে আছি, আইন শক্তিহীন। আমি আপনাদের ৩ জনকে তাদের থামানোর জন্য বলছি না, তবে শুধু পাশে দাঁড়াতে এবং হস্তক্ষেপ না করার জন্য। আমার আর এই প্যান ইয়ার মৃত্যুযুদ্ধ হোক। লু ফেং মিশ্র যুবকের দিকে তাকাল, এই তরুণ মাস্টার এখানে তরুণ মাস্টার লি ওয়েই হতে হবে। যদিও আমি তরুণ মাস্টার লি ওয়েইয়ের সাথে অনেক কথা আদান প্রদান করিনি, তবুও আমি তরুণ মাস্টার লি ওয়েই এর বিশাল নাম শুনেছি। আমার ফায়ার হ্যামার স্কোয়াডের কমরেডদের কাছ থেকে শুনেছিলাম যে আপনি তরুণ মাস্টার লি ওয়েই। আমি যদি তা জানতাম, তাহলে আমি আপনাকে জোড়া মাথাওয়ালা কালো ডোরাকাটা সাপ দিতাম। লু ফেং নিজেকে বিনীত করে এবং এই তরুণ মাস্টার লি ওয়েইয়ের প্রশংসা করেন। হ্যাঁ, তরুণ মাস্টার লি ওয়েই সামান্য হাসলেন, কারণ তিনি স্পষ্টতই এই প্রতিভা যোদ্ধার প্রশংসা উপভোগ করছেন। যতক্ষণ এই লি ওয়েই এবং অন্য ২ জন হস্তক্ষেপ না করে, ততক্ষণ এটি সহজ হবে। এমনকি যদি আমি প্যান ইয়াকে সরাসরি সংঘর্ষে হত্যা করি, লি ওয়েই এবং অন্য ২ জনের স্ট্যাটাসের সাথে, তারা সম্ভবত বিষয়টি মোকাবেলা করতে বিরক্ত করবে না, লু ফেং প্রত্যাশিতভাবে আশা করেছিলেন। প্যান ইয়া তৎক্ষণাৎ লিউ নামের বৃদ্ধ অভিজ্ঞের দিকে তাকাল। ফায়ার হ্যামার স্কোয়াড থেকে রেহাই পেতে তাদের একটি চুক্তি হয়েছিল। তুমি কে? এই রকম গোলমেলে কথা বলছেন? লিউ নামের পুরানো অভিজ্ঞকে তিরস্কার করলেন। সিনিয়র, লু ফেং নিজেকে বিনীত করলেন। তোমার সিনিয়রকে? লিউ নামক বৃদ্ধ প্রবীণ চকচক করে বললেন, প্যান ইয়ার ২ কমরেড সম্ভবত আপনার হাতে নিহত হয়েছে। যেহেতু আপনি প্যান ইয়ার কমরেডদের হত্যা করেছেন, এমনকি মৃত্যু আপনার অপরাধকে ধুয়ে ফেলবে না। লি ওয়েই পাশের দিকে হাসলেন যখন তিনি তার অধীনস্থরা লু ফেংকে কিভাবে হত্যা করবে তা দেখার জন্য প্রস্তুত ছিলেন। লু ফেং একটি প্রতিভা। একজন প্রতিভাকে হত্যা করাও একটি খুব মজার বিষয়। আমার কি করা উচিত? লু ফেং এর মুখ তিক্ত ছিল। আমি নিশ্চিতভাবেই প্যান ইয়াকে একা মেরে ফেলতে পারি, তবে অন্য ৩ জন খেললে এটা কঠিন হবে। বিশেষ করে সেই তরুণ মাস্টার লি ওয়েই। তারা যদি অভিনয় করে, তাহলে আমি কি পাল্টা লড়াই করব? আমি যদি পাল্টা লড়াই না করি, আমি মরে যাব। যদি আমি পাল্টা লড়াই করি, তবে আমি তাদের সবাইকে মেরে ফেলতে পারলেও লি ওয়েইকে হত্যা করার পর আমি বিশাল সমস্যায় পড়ব। কিন্তু যদি আমি তাকে হত্যা না করি এবং লি ওয়েই তার প্রতিশোধ নেয়, তাহলে এটি আরও খারাপ হবে। লু ফেংয়ের মন জুড়ে তাৎক্ষণিকভাবে নানা ধরনের চিন্তাভাবনা ছড়িয়ে পড়ে। লিউ নামের বৃদ্ধ প্রবীণ, সাদা পাশবিক এবং প্যান ইয়া লু ফেংয়ের কাছে যাওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়। হুশ, হুশ, হুশ! লু ফেং ৩টি নিক্ষেপকারী ছুরি সরাসরি প্যান ইয়ার দিকে ছুড়ে মারলেন, ঘুরলেন, তারপর দৌড়লেন। ড্যাং, ড্যাং, রিম! প্যান ইয়ার ত্রিভুজাকার সাবার দ্রুত ছুড়ে ফেলা ছুরি দুটিকে আটকে দিল। এরপর তিনি তৃতীয়টিকে এড়িয়ে যান। হু! লিউ নামের বৃদ্ধ প্রবীণ, সাদা পাশবিক এবং প্যান ইয়া তাৎক্ষণিকভাবে ত্বরান্বিত হয়ে ওঠে যখন তারা লু ফেংকে হত্যা করার জন্য প্রস্তুত হয়। কিন্তু ঠিক যখন তারা সেটা করল, প্যান ইয়া দ্বারা বিচ্যুত হওয়ার পর মাটিতে পড়ে যাওয়া দুটি ছুরিটির সাথে সাথে লিউ নামক প্রবীণ সৈনিকের মাথার দিকে গুলি করে এবং সাদা পাশবিক। লিউ নামক প্রবীণ সৈনিক এবং সাদা পাশবিক দুটি ছুরি ছুঁড়ে ফেলেছিল। এর সাথে যোগ করে, লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তি ছুরি নিক্ষেপকে ত্বরান্বিত করেছে অত্যন্ত উচ্চ গতিতে।
স্নাইপার রাইফেল থেকে ছোড়া বুলেটের চেয়ে নিক্ষেপের ছুরিগুলো ছিল একটু দ্রুত। সনিক বুমের আওয়াজ তাদের কাছে পৌঁছানোর আগেই গতির চেয়ে কয়েক গুণ বেশি গতির ছুরিগুলো এসে পৌঁছেছে। পু পু দুটি ভয়ঙ্কর কালো আলো সঙ্গে সঙ্গে লিউ নামের ঝানুর মাথার উপর দিয়ে গেল এবং পেছন থেকে সাদা পাশবিক দুটি ফেং শব্দের সাথে তাদের মাথা সরাসরি ফেটে গেল। এই দুই অবিশ্বাস্য উন্নত স্তরের যুদ্ধবাজকে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছিল। কি প্যান ইয়া চিৎকার করে উঠল। যে ছুরিটি লিউ নামক প্রবীণ সৈনিকের মাথায় ছিদ্র করেছিল তা একটি বাঁকা চাপ বরাবর উড়ে গেল এবং সাথে সাথে প্যান ইয়ার দিকে গুলি করল। সরাসরি আক্রমণ। দুঃখের বিষয়ে প্যান ইয়া ছিলেন একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। সে মরিয়া হয়ে তার হাতে থাকা ত্রিভুজাকার সাবারটি দোলাল এবং ভয়ঙ্কর কালো আলোর কিনারায় শোবে চলল। যাই হোক, ভয়ঙ্কর কালো আলোর সামান্য পথ পরিবর্তন। পুচি! প্যান ইয়ার মাথাটা সরাসরি কেটে ফেলা হল। আহ, এইসব খুব দ্রুত ঘটেছে। মিশ্র যুবক লি ওয়েই, যে আনন্দের সাথে পর্যবেক্ষণ করছিল, তার চোখ প্রসারিত করা ছাড়া আর সাহায্য করতে পারেনি এবং অবিলম্বে তার কৌশলগত যোগাযোগ ঘড়ির দিকে যেতে পারে যখন সে দেখেছিল লিউ নামক বৃদ্ধ প্রবীণ সৈন্যের মাথা এবং সাদা পাশবিক বিস্ফোরণ। পুচি! প্যান ইয়া দ্বারা ঠেকানো তৃতীয় নিক্ষেপকারী ছুরিটি সরাসরি লি ওয়েইয়ের ঘাড়ে টেনেছিল। একটি বিশাল মাথা, একটি জ্যোতির্বিদ্যা মূল্যের একটি মাথা, ঠিক সেভাবেই উড়ে গেল। ঝর্ণার মতো ক্ষত থেকে ঝরছে তাজা রক্ত। এক মুহূর্তেই বজ্রপাতে 4 সদস্য নিহত। খরগোশ তাড়াহুড়ো করে কাউকে কামড়ানোর চেষ্টা করেছিল। তুমি সত্যিই মনে করো আমি তোমাকে মেরে ফেলতাম না? তোমাকে ফাক, তোমার শুধু ওয়ারগোড বাবা মা আছে। এমনকি যদি তারা সত্যিই জানতে পারে যে আমি খুনি। আমি সর্বদা একজন আত্মা পাঠক হিসাবে আমার পরিচয় প্রকাশ করতে পারি, আমার স্বাধীনতা ছেড়ে দিতে পারি এবং ডোজো অফ লিমিটের মূল অংশে যোগ দিতে পারি। তাছাড়া কে জানে তোমার বুড়ো বাবা আমাকে খুঁজে পাবে কিনা। লু ফ্যাং তার ছুঁড়ে ফেলা ছুরিগুলো ফেলে দিয়েছিল এবং একই সাথে একটি ছায়ায় পরিণত হয়েছিল এবং মহাসড়ক থেকে ঘাসে ভরা মাঠে দৌড়ে গিয়েছিল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।